নেহা একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমায় সেটাও কখনো বলেনি। আমি ওকে বিয়ের আগে জিজ্ঞেস করেছিলাম কোনো পছন্দ আছে কিনা, কিন্তু ও আমায় একটা কথাও বলেনি। তারপর আমি ওর সাথে বিয়ে ঠিক করি। আমি বললাম, নেহা তো মুমুর ছোট, তাহলে ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিলেন কেন? নেহার বাবা বললেন, বাবা, ভালো ছেলে পেলে আমি কেন? কোনো মেয়ের বাবাই চাইবে না হাতছাড়া করতে। বিয়ের পর নেহাকে পড়তে বলেছিল জামাই, কিন্তু ও পড়বে না। আমি বললাম, ও আচ্ছা, তো নেহা কোথায়? ওর রুমে আছে। আমি বললাম, আর ওর স্বামী? জামাই বাসায় গেছে, ডাকলে যে কোনো সময় চলে আসবে। আমার তো দুটোই মেয়ে, জামাই ছিল আমার ছেলের মতো। আমি বললাম, সব তো বুঝতে পারলাম, কিন্তু নেহা সুইসাইড করতে গেছিল কেন? নেহার বাবা বললেন, নেহা এর আগেও কয়েকবার বাসায় এসে ডিভোর্সের কথা বলেছে, কিন্তু আমরা সেটা গায়ে মাখিনি, তাই যাতে আমরা ডিভোর্স করিয়ে দেই তাই এমন করেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি নেহার সাথে কথা বলবো। বাবা মানে শ্বশুরের রুম থেকে বের হয়ে দেখি মুমু সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে দাঁড়িয়ে কেন? মুমু বলল, আপনাকে নিয়ে যেতে। আমি বললাম, কেন? আপনার বর কি হারিয়ে গেল? মুমু বলল, বলা তো যায় না, যেতেও পারে, তাই চোখে চোখে রাখাই ভালো। মুমুর হাত ধরে কাছে টেনে নিয়ে হাসতে লাগলাম দুজনেই। হঠাৎ সামনে একজন মহিলা চলে আসায় আমি মুমুর থেকে একটু দূরে সরে আসলাম। মহিলাটি বলল, সমস্যা নেই, লেগে থাকো, নতুন বিয়ে হয়েছে, এখনই তো লেগে থাকার সময়। এভাবে পুরো বাড়ি রোমান্স করবা, কেউ কিছু বলবে না, কিন্তু তোমরা জায়গা খুঁজে পেলে না রোমান্স করার জন্য, ওয়াশরুমটাই খুঁজে পেলে। মুমু আর আমি দুজনের দিকে তাকাতে লাগলাম। কি ভাবছো আমি কেমনে জানলাম? আমি কেন, এতক্ষণে পুরো বাড়ি জেনে গেছে। মানে? নয়না দেখেছে। তোমাদের আর ওকে এই বাড়ির ঢোল বলা হয়, কারণ ওর চোখ যেটা দেখবে আর ওর কান যেটা শুনবে সেটা বাতাসের আগেই সবার কানে পৌঁছে যাবে। আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কেউ দেখে ফেলার আগেই হন হন করে রুমে চলে আসলাম। আমার পিছনে পিছনে মুমুও চলে আসলো। মুমু বলল, এই যে আপনি লজ্জা পাচ্ছেন কেন? আমি বললাম, লজ্জা পাবো না, সবাই জেনে গেছে। মুমু বলল, আমি মেয়ে মানুষ, লজ্জা পাওয়ার কথা আমার, কিন্তু তা না, উল্টো লজ্জা পাচ্ছেন আপনি, এটা কেমন হলো? আমি বললাম, এটা আপনার বাড়ি, সবাই আপনার পরিচিত, কিন্তু আমি কি কাউকে চিনি? মুমু বলল, তো আপনি কি অন্য কারো বউয়ের সাথে ছিলেন? নিজের বউয়ের সাথে কে দেখে দেখুক, তাতে কি? আমি বললাম, মুমু বলল, ওসব লজ্জা ছাড়ুন, আপনার এখন বিচার হবে। আমি বললাম, বিচার? আমার আবার কিসের বিচার? কি জন্য? বিয়ের পর থেকে দেখে আসছি আপনি আমায় তুমি বলেন না কেন? আমি কি আপনার এতটাই পর? আমি বললাম, পর হতে যাবেন কেন? আপনি তো এখন আমার সব থেকে আপন, তাহলে আপনি বলেন কেন? আমি আপনাকে অনেক বেশি সম্মান করি, সেই সম্মান বজায় রাখতে আপনি করে বলি। তুমি বলেও তো সম্মান দেখানো যায়। আমি বললাম, আমি দেখানোর জন্য সম্মান করি না, আর তুমি কথাটা অনেকটা তুই কথার সাথে সম্পর্কযুক্ত। হঠাৎ একটু ঝগড়া লাগলেই তুমি থেকে তুইয়ে যেতে সময় লাগে না, আর আপনি থেকে তুইয়ে যাওয়া অনেকটা কঠিন। মুমু বলল, তবুও আপনি আমায় তুমি বলবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও আমায় তুমি বলবা। মুমু বলল, আচ্ছা। মুমু মুচকি হাসি দিয়ে আমার বুকে মুখ লুকালো। আমি বললাম, বিচার শেষ হয়েছে? মুমু বলল, হ্যাঁ। আমি বললাম, তো আমার সাজা কি হলো শুনি? জেল নাকি ফাঁসি? এই যে আমায় বুকে জড়িয়ে ধরে থাকা। আমি বললাম, পাগলি একটা। মুমুকে জড়িয়ে ধরে আছি আর ওর মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। এমন সময় আবার তখন যে মেয়েটা এসেছিল সে আসলো। এবার আর মুমুকে ছাড়লাম না। ঠিকই তো, আমি আমার বুকে ধরে রেখেছি, তাতে লজ্জা পাওয়ার কি আছে? মেয়েটি বলল, এই আপু নিচে খেতে ডাকে। মুমু বলল, তুমি যাও, আমরা আসছি। মেয়েটি বলল, একটা বর পেয়েছে তো সারাদিন জড়িয়ে থাকতে হবে। মুমু বলল, তোমার যেদিন হবে সেদিন তুমিও ধরে থেকো, আমরা কিচ্ছু বলতে আসবো না। মেয়েটি বলল, ছি, আমি তোমাদের মতো না, আমার অনেক লজ্জা। আমি বললাম, সেটা তো দেখতেই পাচ্ছি, দেখতেছো যে আপুকে আদর দিচ্ছি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, এটা কেমন লজ্জা সেটাই তো বুঝতে পারলাম না। মুমু আর সেই মেয়েটি আমার কথা শুনে হাসতে লাগলো। নয়না বিরক্তিকর একটা চেহারা করে বাইরে চলে গেল। আমি বললাম, পাগলি। মুমু বলল, হ্যাঁ বলো, চলো নিচে যাই, আরেকটু থাকি, সবাই হয়তো অপেক্ষা করছে। তোমার কি সবার চিন্তা নাকি আমার? আমি বললাম, অবশ্যই শুধু তোমার, কিন্তু তারা তো তোমার পরিবার, তাই না? তাদের চিন্তাও তো আমায় করতে হবে, তাই না বলো? মুমু বলল, আচ্ছা চলো। খেতে এসে নেহাকে দেখতে না পেয়ে নয়নাকে জিজ্ঞেস করলাম, তোমার আপু কই? আমার কথার উত্তর সে দিবে না, তাই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নেহার আব্বু বলল, ও রুমে আছে। আমি বললাম, এখানে খেতে আসবে না? ওর খাবার রুমেই দিতে বলেছে। আমি বললাম, আচ্ছা আমায় দিন, আমি নিয়ে যাচ্ছি। আমার কথা শুনে মনে হচ্ছে সবাই আকাশ থেকে পড়লো। সবাই একবার আমার দিকে দেখছে, একবার মুমুর দিকে। আমি ভেবেছিলাম হয়তো মুমু রেগে গেছে, কিন্তু যখন মুমুর দিকে তাকালাম তখন সে নিশ্চিন্তে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। তাদের চাহনি দেখে বুঝতে পারলাম কেউ চাচ্ছে না আমি নেহার রুমে এখন যাই। তাই আমিও আর কিছু বললাম না। খাওয়া শেষ করে রুমে আসলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পর মুমু রুমে আসলো। আমি ভাবছি মুমুকে কি বলবো। নেহার রুমে যেতে চাওয়ার জন্য হয়তো এখনই বকাবকি শুরু করবে, কিন্তু না,
মোমো চুপচাপ এসে বিছানা ঠিক করছে। আমি বললাম তুমি কি মন খারাপ করেছো? মোমো বলল কেন? নেহার রুমে যেতে চাইলাম যে। মোমো বলল কই না তো, আমি জানি তুমি কেন যেতে চাইছো, কারণ আমি তখন রুমের বাইরে থেকে সব কথা শুনেছি, আর আমি জানি তুমি গেলে আমার সাথে নিয়ে যেতে। আমি বললাম তাই বুঝি, এত বিশ্বাস আমার উপর? মোমো বলল তোমার বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব শুনি? আমি বললাম তাই তো। দরজায় ঠক ঠক শব্দে মোমো দরজা খুলতে এগিয়ে গেল। আমিও কাঁথা টেনে নিলাম। দরজা খুলে মোমো নেহাকে নিয়ে এগিয়ে আসলো। আমি বললাম আরে তুমি এখানে? নেহা বলল নতুন কাপলকে দেখতে আসলাম। আমি বললাম একবার ডাকলে আমরাই চলে আসতাম তোমার রুমে, তুমি অসুস্থ মানুষ, এত কষ্ট করে আসতে গেলে কেন? নেহা বলল নতুন জামাইকে ডেকে নিয়ে গিয়ে কথা বলবো, কেমন দেখায় না বলুন, তাই নিজেই চলে আসলাম। আমি বললাম দাঁড়িয়ে আছেন কেন, বসুন। নেহা খাটের একপাশে বসলো। মোমো কাঁথার নিচে একদম আমার কাছে আসলো। নেহা বলল আপু, সামনে একটা ছোট বোন আছে, একটু তো লজ্জা কর। মোমো বলল তোমার বরের বুকে মাথা রাখার সময় কি আমি কিছু বলেছি তোমায়? স্বামীর কথা উঠতেই নেহার মুখে কিছুটা মেঘ জমে গেল। আমি বললাম তুমি মোমোর কথা বাদ দাও, আর মোমোকে বললাম তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, এখন শালি দুলাভাই গল্প করব। মোমো বলল মানে? আমি বুঝি কাবাবে হাড্ডি হয়ে গেলাম? মোমোকে ইশারায় বোঝালাম কি নিয়ে কথা বলবো। মোমোকে বুকে টেনে নিয়ে কাঁথা ভালো করে গায়ে টেনে নিলাম। আমি নেহাকে বললাম তুমি চাইলে তোমার আপুর ওপাশে কিছুক্ষণের জন্য শুতে পারো। নেহা বলল না, আমি এখানেই ঠিক আছি। আমি বললাম আচ্ছা, তারপর তোমার শরীর কেমন আছে? নেহা বলল মোটামুটি। এরপর বেশ কিছুক্ষণ এটা ওটা গল্প করলাম। মোমো এতক্ষণে ঘুমিয়ে গেছে। এরপর কথায় কথায় নেহাকে জিজ্ঞেস করলাম কি এমন হয়েছে যার জন্য তোমার জীবন তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে? নেহা কিছুক্ষণ চুপ থাকলো। আমি বললাম বলতে না চাইলে বাদ দাও। নেহা বলল ভাইয়া, আমি একজনকে ভালোবাসতাম। আমি বললাম হ্যাঁ, তো এর জন্য সুইসাইড করার কি আছে? নেহা বলল আমাদের সম্পর্কে প্রায় 2 বছর ছিল, অনেক গভীর সম্পর্ক। আমি বললাম অনেক গভীর সম্পর্ক। নেহা বলল হ্যাঁ, শুধু বয়সের দিক থেকে গভীর ছিল না, শারীরিকভাবেও আমাদের সম্পর্ক অনেক গভীরে চলে গেছিল। আমি বললাম সরি, পরের কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। নেহা আবার কিছুক্ষণ চুপ থেকে বলল তার সাথে আমি কয়েকবার শারীরিক সম্পর্ক করি। নেহার কথাটা শোনার পর নিজেকেই শক লাগলো। আমার 2 বছরের সম্পর্কে আমি তার হাত ধরেছিলাম আর কপালে চুমু দিয়েছিলাম, সেটারও সাহস হয়নি প্রথম 1 বছর। আমি নেহার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। নেহা বলল আমি এটা করতে চাইনি, কিন্তু ও খুবই জোরাজোরি করতে লাগলো। আমি নাকি তাকে ভালোবাসি না, তাই নাকি তাকে অ্যালাউ করছি না, এমন অনেক ধরনের কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এরপর ভালোবাসার প্রমাণ দিতেই আর আমি সত্যি তাকে অনেক ভালোবাসতাম। আমি বললাম ভালোবাসা কি কোনো উপপাদ্য? এটাও প্রমাণ করতে হয়? আর যে তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে পারে না, তুমি কি ভাবো সে তোমায় ভালোবাসে? নেহা চুপ হয়ে রইল, কিছু বলছে না। আমি বললাম আচ্ছা এসব বাদ দাও, তারপর বলো। নেহা বলল এরপর আব্বু বিয়ে ঠিক করে, কিন্তু তখন আমি ভয়ে কিছু বলতে পারিনি। আমি বললাম তুমি যদি তখন একবার সাহস করে তোমার পরিবারকে বিষয়টা জানাতে, তবে হয়তো এমনটা হতো না, কারণ কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। তুমি কোথায় সুখ খুঁজে পাও সেটা তো তারা জানে না। তাদের যদি তুমি সাহস করে একবার বোঝাতে, তবে হয়তো তুমি তোমার ভালোবাসার মানুষকে পেতে। নেহা বলল ও তো আব্বুর সাথে কথা বলেছে, কিন্তু আব্বু ওকে অনেক অপমান করেছে। আমি বললাম তুমি এই বিষয় নিয়ে তোমার আব্বুর সাথে কথা বলেছিলে যে কেন তাকে অপমান করেছিল? নেহা বলল সাহস হয়নি। আমি বললাম তারপর? নেহা বলল তারপর আর কি, এখন যদি আমি আমার স্বামীর থেকে কিছু চাই বা কোনো বিষয় নিয়ে কথা বলি, তবে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া দিয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আমার। আমি বললাম এই জন্য তুমি ডিভোর্স চাও, নাকি অন্য কোনো কারণ আছে? নেহা বলল আমার প্রাক্তন আমাকে এখনো ভালোবাসে। আমি বললাম তুমি কিভাবে বুঝলে? নেহা বলল সে এখনো আমার রূপের খেয়াল রাখে, আমার প্রশংসা করে, আমার সাথে একাকী সময় কাটাতে চায়। আমি বললাম ও আচ্ছা, তাহলে তুমি এই জন্য ডিভোর্স নিতে চাচ্ছ? সে কি জানে তুমি ডিভোর্স নিতে চাচ্ছ তার জন্য? নেহা বলল না, তবে জানাবো। আমি বললাম তোমার স্বামী কি জানে তুমি ওই ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলে? নেহা বলল হ্যাঁ, আমি বাসর রাতেই জানিয়েছি। আমি বললাম এটা শোনার পর কি বলেছে? নেহা বলল সে তেমন কিছু বলেনি, তবে শুধু এটা বলেছে আপনার অতীত যেটা ছিল সেটা চলে গেছে, এখন থেকে শুধু আমায় ভালোবাসবেন, তাতেই হবে। আপনার অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নেই, মানুষ ভুল করতেই পারে। আমি বললাম ও তুমি তোমার প্রাক্তনকে ফোন করে বলবা কাল দেখা করতে, তুমি ওর সাথে দেখা করবে, শুধু এতটুকুই বলবা, এর বেশি কিছু বলবা না, কেমন? নেহা বলল আচ্ছা। আমি বললাম অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে যাও, কাল তোমার সাথে তোমার প্রেমিককে গিয়ে দেখে আসবো। নেহা বলল আচ্ছা। নেহা চলে গেল। মুমু বারবার নড়াচড়া করছে। লাইট নিভিয়ে মুমুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরদিন সকালে মুমুর ডাকে ঘুম ভাঙলো। মুমু বলল ওই এটা তোমার শ্বশুর বাড়ি না? আমি বললাম হ্যাঁ, তো কি হয়েছে শুনি? মুমু বলল এত বেলা করে কেউ ঘুমায়? আমি বললাম হ্যাঁ আমি ঘুমাই, এখন তুমিও ঘুমাবে।
মুমুর হাত ধরে টেনে বুকে নিয়ে আসলাম। মুমু বলল, কি করছো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। আমি বললাম, কেন, বউটাকে একটু আদর করি। মুমু বলল, হয়েছে, থাক, সারা রাত শালির সাথে কি গল্প করলে শুনি যে নেহা সকালে তোমায় ডাকতে আসলো। আমি বললাম, শালি তো দুলাভাইয়ের খোঁজ তো করবেই। মুমু বলল, বেশি উঠলে পাখা ভেঙে দিব কিন্তু। আমি বললাম, আমি তো তোমায় নিয়ে উড়বো পাগলি, তুমি থাকতে আর কাউকে আমার দরকার নেই। মুমু আমার বুকে মাথা রেখেছে কেবল। সেই সময় আবার নয়না রুমের মাঝে। নয়না বলল, এই তোমরা দরজা বন্ধ করে রোম্যান্স করতে পারো না? আমি বললাম, আমার বউ, আমার রুম, আমি দরজা বন্ধ করে রোম্যান্স করি আর খোলা রেখে রোম্যান্স করি, তাতে তোমার কি শালিকা? হিংসা হয় বুঝি তোমার আপুকে দেখে? নয়না বলল, আমার কেন হিংসা হবে? আমি বললাম, এই যে তোমার আপু এত আদর পায়, তুমি পাও না, চিন্তা করো না, তোমাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। নয়না বলল, দরকার নেই আমার, আর এসব নেকামি বাদ দিয়ে তাড়াতাড়ি নাস্তা করতে আসো। এদের ডাকতে যে কেন বারবার আমায় পাঠায়। নয়না রেগে রুম থেকে চলে গেল। নয়নার রাগী মুখ দেখে মুমু আর আমি দুজনেই হেসে উঠলাম। আসসালামু আলাইকুম গাইস, আসলে আমার খুব সর্দি লেগেছে, যার জন্য ভয়েসটা ক্লিয়ারলি দিতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি সরি। তো গাইস, এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী পর্ব 6। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।